ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আইনি জটিলতায় পড়বেন বলে মনে করেন নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক জেরেমি পল। এছাড়া ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের অধ্যাপক ডক্টর নিয়াম্বি কার্টার বলেন, স্টেট না হয়ে ফেডারেল ডিস্ট্রিক্ট হওয়ার কারণেই ডিসির ওপর সব রকম নিয়ন্ত্রণ আরোপে ট্রাম্প উঠে পড়ে লেগেছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ জানিয়েছেন ডিসিতে বন্দুক হামলায় নিহত এক তরুণের মা। ওয়াশিংটন ডিসি পুলিশের উপর নিয়ন্ত্রণ আরোপ এবং সেখানে ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েনের ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন বলে মনে করছেন একাধিক আইন বিশ্লেষক। নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক জেরেমি পল জানান, প্রেসিডেন্ট ট্রাম্প সাময়িকভাবে ডিসির উপর নিয়ন্ত্রণ আরোপ করার এখতিয়ার রাখেন। তবে ডিসির অপরাধের হার নিয়ে প্রেসিডেন্টের দাবি সঠিক নয় বলেও জানান তিনি। Federal statute, the Home Rule Act, that gives the president some authority over DC law enforcement when there's an emergency. I don't think there is an emergency. ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েনের মাধ্যমে সেখানকার ভোটারদের অসম্মান করা হয়েছে জানিয়ে পল বলেন, কোনো কারণ ছাড়াই ডিসিতে যুদ্ধকালীন বাস্তবতা টেনে এনেছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকেই ট্রাম্প স্থানীয় পর্যায়ের নেতৃত্বের উপর ক্ষোভ ঝাড়তেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন বলেও জানান এই অধ্যাপক। Sort of shrugs its shoulders and says, "Oh yeah, there's Trump being Trump again." Then he'll keep on pressing. If you listen to what he said today, there's no question that he is priming the country. এদিকে কৃষ্ণাঙ্গ ও নারী মেয়র মিউরিয়েল বাউজারের উপর ব্যক্তিগত আক্রোশ থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করেন ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের পলিটিক্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর নিয়াম্বি কার্টার। স্টেট না হওয়ায় ডিসির উপর সব রকম কর্তৃত্ব আরোপে ট্রাম্প উঠে পড়ে লেগেছেন বলেও মন্তব্য করেন তিনি। যদিও সাবেক সামরিক কর্মকর্তা জনাথন গিলিয়াম বলছেন, দেশের রাজধানীকে অপরাধীদের হাত থেকে উদ্ধারে ট্রাম্প যে ধরনের পদক্ষেপ নিয়েছেন তা অন্যান্য শহরের জন্য অনুকরণীয় হতে পারে। এই সাবেক নেভি সিল কর্মকর্তার দাবি, ট্রাম্প যদি ডিসির অপরাধ দমনে সফল হন তবে ন্যাশনাল গার্ড মোতায়েন নিয়ে আর কখনোই প্রশ্ন উঠবে না। এদিকে ডিসির মেয়র অপরাধ বিষয়ে সঠিক তথ্য দিচ্ছেন না বলে অভিযোগ করেছেন সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান ন্যান হেওয়ার্থ। তিনি জানান, মেয়র বাউজার না জানলেও প্রেসিডেন্ট ট্রাম্প ভালো করেই জানেন ডিসিকে কিভাবে অপরাধ মুক্ত করতে হবে। ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তে সন্তোষ জানিয়েছেন সন্ত্রাসীদের বন্দুক হামলায় নিহত 21 বছর বয়সী এরিক টার্পিনিয়ান জেকিমের মা তামারা টার্পিনিয়ান। ফক্স নিউজকে তিনি বলেন, আরও আগে এমন সিদ্ধান্ত নিলে সন্তানকে হারাতে হতো না। ডোজের সাবেক ইন্টার্ন এরিকের মৃত্যুর ঘটনা উল্লেখ করায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান এই মা। এদিকে ডিসিতে ন্যাশনাল গার্ড সহ বিভিন্ন ফেডারেল সংস্থার কর্মকর্তাদের মোতায়েনের মাধ্যমে ট্রাম্প আসলে অন্যান্য শহরেও কর্তৃত্ব আরোপ করতে চান বলে মনে করছেন আইন বিশ্লেষকরা। তবে ট্রাম্পের এই ধরনের পদক্ষেপ আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে বলে ধারণা করছেন জর্জটাউন ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক স্টিভ ভালডেক। বলেন, ডিসিতে সম্ভব হলেও নিউ ইয়র্ক বা শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েন করতে পারবেন না ট্রাম্প। যুদ্ধ শেষ করতে রাশিয়া ও ইউক্রেন উভয়কে কিছু ভূমি ছেড়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার শুক্রবারের বৈঠকের লক্ষ্য একটি শান্তি চুক্তির সম্ভাবনা যাচাই করা। চুক্তি হবে কিনা তা তিনি 2 মিনিটের মধ্যেই বুঝতে পারবেন বলে দাবি করেন ট্রাম্প। তবে চুক্তির জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শর্ত নিয়ে বিরক্তি প্রকাশ করেন প্রেসিডেন্ট। অন্যদিকে এক ভিডিও বার্তায় জেলেনস্কি দাবি করেছেন, পুতিন এই যুদ্ধ শেষ করতে চান না, আমেরিকার সঙ্গে বৈঠককে কেবল তার ব্যক্তিগত বিজয় হিসেবে দেখাতে চান। ওয়াশিংটন ডিসির আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার অ্যালাস্কায় হতে যাওয়া তার বৈঠক নিয়েও কথা বলেন। ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে তার আলোচনার লক্ষ্য হবে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে প্রাথমিক মতামত যাচাই করা। This is really a feel-out meeting a little bit, and President Putin invited me to get involved. He wants to get involved. I believe he wants to get it over with. Now, I've said that a few times, and I've been disappointed. এর আগে পুতিনের সঙ্গে ফোনালাপে যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর পরও রাশিয়া যুদ্ধ অব্যাহত রাখায় হতাশার কথা জানান তিনি। Because I'd have like a great call with him, and then missiles would be lobbed into Kiev or some other place, and you'd have 60 people laying on a road dying. রাশিয়া ইউক্রেন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে খারাপ ঘটনা আখ্যায়িত করে ট্রাম্প বলেন, এই যুদ্ধের অবসান ঘটাতেই হবে। পুতিনকে এ কথাই তিনি বলবেন। Thing that's happened by far the worst that's happened since World War II. So I'm going in to speak to Vladimir Putin
And I'm going to be telling him, you got to end this war, you got to end it. And he wasn't going to mess with me. পুতিনের সঙ্গে তার বৈঠকে কোনো মীমাংসা নাও হতে পারে বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট। So I'm going to go and see the parameters. Now I may leave and say, good luck. And that'll be the end. I may say this is not going to be settled. পুতিনের সঙ্গে আলোচনার পর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইউরোপিয়ান ইউনিয়ন ও নেটোর নেতাদের সঙ্গে দ্রুত এ নিয়ে কথা বলবেন বলে জানান ট্রাম্প। চুক্তি করা তার কাজ নয় বলেও উল্লেখ করেন তিনি। But I'm going to meet with him. We're going to see what the parameters are. I'm then going to call up President Zelensky and the European leaders. Right after the meeting, yeah. And I'm going to tell them what kind of a deal. I'm not going to make a deal. It's not up to me to make a deal. ট্রাম্প বলেন তিনি লড়াই চালিয়ে যেতেও বলতে পারেন। And I may say, lots of luck, keep fighting. Or I may say we can make a deal. চুক্তির সম্ভাব্যতা যাচাইয়ে তার খুব বেশি সময় লাগবে না বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি। Well, we're going to have a meeting with Vladimir Putin. And at the end of that meeting, probably in the first 2 minutes, I'll know exactly whether or not a deal can be made. How will you know that? Because that's what I do. I make deals. প্রেসিডেন্ট জানান যুদ্ধ শেষ করতে রাশিয়া ও ইউক্রেনকে একে অপরের কাছে নিজেদের কিছু ভূমি ছেড়ে দিতে হতে পারে। রাশিয়া ইউক্রেনের একটি বড় অংশ দখল করে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন সেগুলোর কিছু অংশ ইউক্রেনের জন্য ফিরিয়ে আনার চেষ্টা করবেন। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় 1/5 অঞ্চল দখল করে আছে। অন্যদিকে ইউক্রেনের দখলে রাশিয়ার কোনো ভূমি নেই বললেই চলে। শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়ার কাছে নিজেদের জমি ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট, জানিয়ে জেলেনস্কির প্রতি অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন উভয়ের মঙ্গলের জন্যই ভূমি বিনিময় করতে হবে। সংবাদ সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প 2 বার ভুলবশত অ্যালাস্কার পরিবর্তে বলেন রাশিয়া যাচ্ছেন তিনি। It's embarrassing for me to be up here. You know, I'm going to see Putin. I'm going to Russia on Friday. অন্যদিকে এক ভিডিও বার্তায় ভলোদিমির জেলেনস্কি দাবি করেন ইউক্রেনে নতুন করে অভিযানের জন্য রাশিয়া সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করছে, এমন গোয়েন্দা তথ্য পেয়েছেন তারা। পুতিন নিশ্চিতভাবেই কোনো যুদ্ধবিরতি বা যুদ্ধের সমাপ্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন না। তিনি আমেরিকার সঙ্গে বৈঠককে শুধুমাত্র তার ব্যক্তিগত বিজয় হিসেবে দেখাতে এবং তারপর আগের মতোই কাজ চালিয়ে যেতে বদ্ধপরিকর। এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত নেই যে রাশিয়ানরা যুদ্ধ পরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনের চলমান পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে তিনি কথা বলেছেন জানিয়ে জেলেনস্কি বলেন ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। অ্যালাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভার্চুয়াল বৈঠকের আমন্ত্রণ জানালেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক ম্যার্জ, যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ছাড়াও ইইউ এবং নেটো নেতৃবৃন্দ অংশ নেবেন। আয়োজক জার্মানি এক বিবৃতিতে জানিয়েছে যুদ্ধ বন্ধে পুতিনের উপর চাপ তৈরিতেই বুধবার ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করা হয়েছে। এদিকে ট্রাম্প পুতিনের বৈঠক অ্যালাস্কার কোথায় অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি, পরিষ্কার করা হয়নি আলোচনার বিষয়বস্তু। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই বলে আসছেন ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে উভয় পক্ষকেই ভূমি বিনিময় করতে হতে পারে। এক্ষেত্রে আগ্রাসন চালিয়ে রুশ সেনারা প্রতিপক্ষের অনেক জায়গা দখল করায় ক্রেমলিন বেশ সুবিধাজনক অবস্থানে থাকবে। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সাফ জানিয়ে দিয়েছেন কোনো ধরনের ভূখণ্ড ছাড় দেবেন না তিনি। তাই তো রুশ প্রেসিডেন্টের সাথে আসন্ন শুক্রবারের শীর্ষ বৈঠকের আগেই এক ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করেছে জার্মানি। এতে দেশটির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্পকে। এছাড়া বুধবার অনুষ্ঠিত ভার্চুয়াল মিটিংয়ে জেলেনস্কি ছাড়াও ইইউ এবং নেটো নেতৃবৃন্দ অংশ নেবেন। আয়োজক জার্মানি এক বিবৃতিতে জানিয়েছে যুদ্ধ বন্ধে পুতিনের উপর চাপ তৈরিতেই এর আয়োজন। ইউক্রেন সহ পশ্চিমাদের কয়েকটি গোয়েন্দা সংস্থা বলছে যুদ্ধবিরতির জন্য আদৌ প্রস্তুত নয় ক্রেমলিন, তারা আরো আগ্রাসী হয়ে উঠতে চাইছে। গত এক সপ্তাহে রুশ সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলে যথেষ্ট অগ্রসর হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ওদিকে প্রশ্ন উঠেছে এই বৈঠকে ঠিক কি ধরনের ছাড় দেবে ক্রেমলিন। এরই মধ্যে ইইউ নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন মস্কোকে বেশি ছাড় দেয়া হলে ভবিষ্যতে পশ্চিমাদের বড় ধরনের ঝুঁকিতে পড়তে হতে পারে।
আন্তর্জাতিক বিশ্লেষকরাও বলছেন ট্রাম্প অঞ্চল ছাড়ের কথা বললেও কিয়েভের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে কিছু জানাননি, কিংবা ইউক্রেন নেটোতে যুক্ত হতে পারবে কিনা। তাছাড়া ট্রাম্প পুতিনের যৌথ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলে জেলেনস্কির উপর প্রবল চাপ তৈরি করা হতে পারে বলেও মনে করছেন তারা। সেক্ষেত্রে গত ফেব্রুয়ারিতে ওভাল অফিসের বৈঠকে যেই অনাকাঙ্ক্ষিত পরিবেশের সৃষ্টি হয়েছিল, সেই ধরনের আরেকটি পরিস্থিতি দেখা যেতে পারে, যা যুদ্ধবিরতি অনেক দূরে ঠেলে দিতে পারে। কারণ সবাই আশঙ্কা করছে ট্রাম্পের ওপর পুতিনের যে প্রভাব রয়েছে তাতে রুশ প্রেসিডেন্টের অনেক কথাই মেনে নেবেন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্প পুতিনের বৈঠক আলাস্কার ঠিক কোথায় অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। পরিষ্কার করা হয়নি কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে। হোয়াইট হাউস সার্বিক পরিস্থিতি নিয়ে শেষ মুহূর্তে বেশ ব্যস্ত সময় পার করছে বলে খবর পাওয়া যাচ্ছে। তাছাড়া আলাস্কায় জেলেনস্কিকে আমন্ত্রণ জানানোর সম্ভাবনা এখনো রয়েছে বলে জানিয়েছে সিএনএন। পরস্পরের ওপর 3 অঙ্কের পাল্টাপাল্টি শুল্ক আরোপ আরও 90 দিনের জন্য স্থগিত করেছে আমেরিকা ও চায়না। সোমবার এ বিষয়ে একটি নির্বাহী আদেশে সইয়ের কথা সামাজিক মাধ্যমে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে চায়নার রাষ্ট্রীয় গণমাধ্যম এক যৌথ বিবৃতির কথা তুলে ধরেছে। হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের দ্বিতীয় অর্থনীতির সাথে বাণিজ্য বিরোধ মেটাতে আরও সময় পেল উভয় পক্ষ। অর্থনৈতিক বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, রাশিয়া ও চায়নার সাথে চূড়ান্ত সীমা নির্ধারণ করেও পেরে উঠছে না ট্রাম্প প্রশাসন, যা আমেরিকার জন্য লজ্জার। চলতি বছরের 2রা এপ্রিল বাণিজ্য যুদ্ধের ঘোষণা দিয়ে বিশ্বকে চমকে দিলেও বারবার পিছু হটতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এপ্রিল জুড়েই চায়নার সাথে বাণিজ্য বাগযুদ্ধ চরম আকার ধারণ করেছিল। উত্তেজনা প্রশমনে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার প্রতিপক্ষের বাণিজ্য প্রতিনিধিদের সাথে মে মাসে বৈঠক করেন। এতে দুই পক্ষ 90 দিনের জন্য অতিরিক্ত শুল্ক আরোপ স্থগিতের ঘোষণা দেয়। We'll see what happens. We've been dealing very nicely with China, as you probably have heard. They have tremendous tariffs that they're paying to the United States of America. সোমবার দিবাগত রাতে যার মেয়াদ শেষ হয়েছে, এদিন হোয়াইট হাউসের প্রেস কনফারেন্সে প্রসঙ্গটি টেনে আনেন সাংবাদিকরা। সে সময় স্পষ্ট করে কিছু জানাননি ট্রাম্প। বলেন, চায়নার সাথে বাণিজ্য আলোচনায় বেশ ভালো অগ্রগতি হচ্ছে। গত সপ্তাহে কয়েক ডজন দেশের উপর ট্রাম্পের শুল্ক নীতি কার্যকর হয়েছে। তাই ধারণা করা হচ্ছিল মঙ্গলবার বেইজিং এর উপরও প্রতিশ্রুত শুল্ক আরোপের ঘোষণা দেবেন তিনি। কিন্তু পরস্পরের উপর 3 অঙ্কের পাল্টাপাল্টি শুল্ক আরোপ আরও 90 দিনের জন্য স্থগিত করেছে আমেরিকা ও চায়না। সোমবার এই বিষয়ে একটি নির্বাহী আদেশে সইয়ের কথা সামাজিক মাধ্যমে জানিয়েছেন প্রেসিডেন্ট। অন্যদিকে চায়নার রাষ্ট্রীয় গণমাধ্যম এক যৌথ বিবৃতির কথা তুলে ধরেছে। হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের দ্বিতীয় অর্থনীতির সাথে বাণিজ্য বিরোধ মেটাতে আরও সময় পেল উভয় পক্ষ, যেখানে আশা প্রকাশ করা হয় প্রতিটি পদক্ষেপে বেইজিং ওয়াশিংটন বাণিজ্য আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, রাশিয়া ও চায়নার সাথে একের পর এক চূড়ান্ত সীমা নির্ধারণ করেও পেরে উঠছে না ট্রাম্প প্রশাসন, যা আমেরিকার জন্য ভীষণ লজ্জার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। কোনো বিশেষজ্ঞের মতে দেশের খুচরা বিক্রেতাদের মাঝে আপাতত স্বস্তি দেখা গেলেও চায়না বেশ সুবিধাজনক অবস্থানে থেকে আমেরিকার সাথে বাণিজ্য যুদ্ধে অবতীর্ণ হয়েছে, যা দিনকে দিন শক্তিশালী হচ্ছে। আগামী 9 নভেম্বর নতুন এই সমঝোতার মেয়াদ শেষ হবে। তার মানে আমেরিকায় উৎসব মুখর সময়কে সামনে রেখে নতুন করে ভোক্তাদের মাঝে উদ্বেগ দেখা দিতে পারে। এদিকে বিশ্বের শীর্ষ 2 অর্থনীতির মাঝে শুল্ক নিয়ে সাময়িক সমঝোতায় এশিয়ার পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। পেনসিলভেনিয়ার পিটসবার্গের কাছে একটি স্টিল কারখানায় বিস্ফোরণে নিহত অন্তত 1 এবং 10 জন আহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন একজন। ইউএস স্টিলের মালিকানাধীন ওই কারখানার নাম ইউএস ক্লেয়ারটন কোক ওয়ার্কস। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিখোঁজকে উদ্ধারে কাজ করছে ফায়ার ডিপার্টমেন্ট, পুলিশ ও কয়েকটি স্পেশাল রেস্কিউ ইউনিট। পেনসিলভেনিয়ার পিটসবার্গে ইউএস স্টিলের ক্লেয়ারটন কোক ওয়ার্কস প্ল্যান্টে একটি ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে অনেকে। নিখোঁজদের উদ্ধারে একযোগে কাজ করছে ফায়ার ডিপার্টমেন্ট, পুলিশ ও স্পেশাল রেস্কিউ ইউনিট।
বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি। বিস্ফোরণের ধোঁয়ার হাত থেকে রক্ষা পেতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আশপাশের এলাকার বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে জানালা বন্ধ রাখার। ইউএস স্টিলের প্রেসিডেন্ট ও সিইও ডেভিড বারিট এক বিবৃতিতে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একযোগে বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছেন। প্ল্যান্টের অবস্থা এখন স্থিতিশীল বলে দাবি করা হয়েছে ইউএস প্ল্যান্টের পক্ষ থেকে। One explosion. Obviously, this is an active scene and still an active investigation. এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ক্লেয়ারটনের মেয়র রিচার্ড লাটনজি। ক্লেয়ারটন কোক ওয়ার্কসে প্রায় 1300 জন শ্রমিক নিয়মিত কাজ করেন। এই প্ল্যান্টের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ রয়েছে। নিউ ইয়র্ক সিটির সাবওয়ে ও বাস ভাড়া বাড়ার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছেন শহরের বাসিন্দারা। এই সিদ্ধান্ত জীবনযাত্রার মানে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন নিম্ন আয়ের মানুষরা। এই জন্য সাবওয়ে এবং বাস ভাড়া না বাড়িয়ে তা সহনীয় পর্যায়ে রাখার দাবি তাদের। আগামী বছরের 4 জানুয়ারি থেকে নিউ ইয়র্ক সিটির সাবওয়ে ও বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি এমটিএ। প্রতি রাইডের জন্য $2.90 থেকে বাড়িয়ে $3 নির্ধারণ করেছে সংস্থাটি। সেই সাথে 30 দিনের আনলিমিটেড ফেয়ার পাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এমটিএ। এতে যাত্রীরা কেবল 7 দিনের আনলিমিটেড ভ্রমণ সুবিধা পাবেন। তবে এক্ষেত্রেও ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সপ্তাহের জন্য $34 পরিবর্তে $36 খরচ করতে হবে যাত্রীদের। এদিকে মেট্রো নর্থ ও লং আইল্যান্ড রেলের ভাড়া বাড়ানোর পাশাপাশি রাউন্ড ট্রিপ টিকিট বাতিল করা হচ্ছে। নতুন নিয়ম অনুসারে ডে পাসের মেয়াদ থাকবে 4 ঘন্টা। তথ্যমতে 2022 সালে সাবওয়ের ভাড়া ছিল $2.75। 2023 সালে তা বেড়ে করা হয় $2.90 এবং আগামী বছরে তা বেড়ে $3 হারে নির্ধারণ করা হয়েছে। মেট্রো রেলে ভ্রমণ ভাড়া বাড়ায় অসন্তোষ প্রকাশ করেন সিটিবাসী। 2টা জব করেও পরিবারকে মেনটেন করতে পারছে না। তার মধ্যে আবার নতুন করে যে এই পে হাইক হলো আপনার সাবওয়েতে, বাসে, এটা মানুষের জন্য আরো মানুষের জন্য খুব কষ্টদায়ক হয়ে গেল। অনেকে নিউ ইয়র্ক ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। বাসের মেট্রো কার্ডের ভাড়া বাড়ছে, এই যে হয়রান হয়ে আসছে। এখন ওই থেকে সেই সাবপিন থেকে হাইটা আসি। দিস ইজ দ্য নিউ ইয়র্ক, দ্য world capital. Everything is expensive, very expensive in this city. ভাড়া না বাড়িয়ে উল্টো তা কমানোর পক্ষেও মত দেন কেউ কেউ। আমরা যারা সাধারণ মানুষ এখানে মিডল ক্লাস বলেন, লোয়ার ক্লাস বলেন, আমরা সবাই এটা নিয়ে অনেক সাফারার। ডে বাই ডে প্রত্যেক বছরে এমটিএ আপনার ফেয়ারটা বাড়ছে। এটা আমরা সাধারণ মানুষ আসলে অ্যাফোর্ড করতে পারছি না। আমি দীর্ঘদিন ধরে এই শহরে নিম্ন আয়ের মানুষের সাথে কাজ করছি। আমি তাদের দুঃখ দুর্দশা বুঝি যে এই যে সাবওয়ের দাম বাড়ছে, সেটাতে তাদের সমস্যা আরো বাড়বে। তো আমি আশা করব সরকার এই ব্যাপারে যথেষ্ট গুরুত্ব আরোপ করবেন। যেহেতু আপনার প্রোডাক্টিভিটি, ফুড, সব কিছু দাম বাড়তেছে, রেন্ট বাড়তেছে, মর্গেজের পার্সেন্টেজ বেড়ে গেছে। এখন যদি জনগণ যদি সাফার করে আপনার যেটা সাবওয়ে যেটা ফেয়ারটা। এমটিএ তথ্য মতে মেট্রো কার্ড মেশিন ও কার্ড ব্যবস্থাপনায় বছরে $20 মিলিয়ন খরচ হয়। এর জন্য 2026 সালের শেষে মেট্রো কার্ড সিস্টেম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সিটির বর্তমান মেয়র এরিক অ্যাডামসও সাবওয়ের ভাড়া বৃদ্ধির সমালোচনা করেছেন, কারণ এই ভাড়া বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বেন নিম্ন আয়ের মানুষরা। তাই এই সাবওয়ের ভাড়া বৃদ্ধির বিষয়টি আবারও এমটিএ বিবেচনা করবে এমনটা প্রত্যাশা সবাই। টেক্সাসের অস্টিনে একটি টার্গেট স্টোরের পার্কিং লটে বন্দুক হামলায় 3 জন নিহত হয়েছে। হত্যার পর গাড়ি চুরি করে পালানোর সময় পুলিশ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। অস্টিন পুলিশ চিফ লিসা ডেভিস বলেছেন, শহরের জন্য এটি একটি দুঃখজনক দিন। সন্দেহভাজন হামলাকারীর মানসিক রোগের রেকর্ড আছে। অস্টিনের মেয়র ওয়াটসন নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। সোমবার দুপুর 2:15 অস্টিন পুলিশের সদস্যরা বন্দুক হামলার খবর পায়। 4 মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসে পুলিশ টার্গেট স্টোরের পার্কিং লটে 3 জনকে গুলিবিদ্ধ দেখতে পায়। এর মধ্যে 2 জন ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে নেওয়ার সময় মারা যান আরও 1 জন।
ঘটনাস্থল থেকে একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যাবার চেষ্টা করেছিলেন সন্দেহভাজন হামলাকারী। ছিনতাই করা গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে আরও একটি গাড়ি ছিনতাই করে 32 বছর বয়সী ওই হামলাকারী। এক পর্যায়ে সাউথ অস্টিন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সংবাদ সম্মেলনে সন্দেহভাজন হামলাকারী এবং নিহত 3 জনের পরিচয় প্রকাশ করা হয়নি। এই ঘটনায় আরও এক আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান অস্টিন ট্রাভিস কাউন্টি ইএমএস এর চিফ রবার্ট লুটক্রিস। রবার্ট জানান, পুলিশ খবর পাওয়ার 4 মিনিট পরেই তারা খবর পান। পুলিশ জানিয়েছে হামলাকারীর আগে থেকেই মানসিক সমস্যার রেকর্ড ছিল। এমন ঘটনায় উদ্বেগ জানিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। তবে সন্দেহভাজন গ্রেফতার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এনওয়াইপিডির সাবেক চিফ ডিটেকটিভ রবার্ট বয়েস। নিহতদের পরিবার ও স্বজনদের জন্য শোক ও সমবেদনা জানিয়েছেন অস্টিনের মেয়র কির্ক ওয়াটসন। সামাজিক মাধ্যম এক্স এ দেয়া পোস্টে সন্দেহভাজন হামলাকারীকে আটক করা ও দ্রুত পদক্ষেপ নেয় অস্টিন পুলিশের প্রতি ধন্যবাদ জানান মেয়র। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।